আজ একটা নতুন সকালে শুরু হলো আমাদের আবার হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসে। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। আমি সকাল সকাল উঠে পড়েছি। ট্রাভেল করার সময় খুব বেশি ঘুম আমার হয় না, কারণ বাইরেটা দেখার ইচ্ছে থাকে। তো চলো বাইরেটা তোমাদের সাথে একটু দেখাই। দেখো, মাঠ, ফাঁকা মাঠ, তার মধ্যে রেল ট্র্যাক বসানো রয়েছে। আরও নতুন কিছু রেলওয়ে রাস্তা হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে নিজেকে ঢেলে সাজাচ্ছে। এইখানে রাস্তা তৈরির কিছু যন্ত্রপাতি মেশিনপত্র রয়েছে, তার কারণে অনেকগুলো ট্র্যাক রয়েছে। তো ব্রাশ ট্রাশ করে বাইরেটা দেখিয়ে আবার চলে আসলাম আমি আমার বেডে। এসে জুতো পরে নিচ্ছি, জুতো পরে নিয়ে আবার চলে যাবো বাইরে, কারণ এই বেডে বদ্ধ জায়গায় থাকতে আমার ভালো লাগছে না। ফ্রেশ হয়ে জুতো পরে আমি গেটের দিকে যাব। গেটের দিকটা ভালো লাগে, বাইরের আবহাওয়াটা বোঝা যায়, বাইরের হাওয়া বোঝা যায়। আর আমি গেটে আসার আগেই দেখি রামপ্রসাদবাবু গেটে এসে দাঁড়িয়ে রয়েছে, মোবাইলে হিসেব নিকেশ করছে কখন নামবো, কী করবো আজকের শিডিউল। তো রামপ্রসাদবাবু হিসাব নিকেশ করছে, আর আমি আর রামপ্রসাদবাবু দুজনে সেলফি তোলার জন্য ক্যামেরা অন করেছিলাম, কিন্তু হয়ে গেছে ভিডিও। আবার একটু বাইরেটা দেখাই। দেখো, গাছপালা সাজানো, উঁচু উঁচু রেল ট্র্যাক হচ্ছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রামপ্রসাদবাবু মোটামুটি আজকের প্ল্যানটা করে নিচ্ছে, কী করা যায় না করা যায়। আর পাশে যে সাদা বেড কভার গায়ে শুয়ে রয়েছে, উনি কিন্তু কোনো লাশ নয়, উনি একজন যাত্রী। বাইরা জংশন ক্রস করে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম গেটে। এনাকে দেখে আমার দেবরাজদারও কথা মনে পড়লো। দেবরাজদা যে ব্যারাকপুরের 16 নম্বর রেল গেটে ডিউটি করে, দেব দুলাল দাস, ট্রিপল ডি, ট্রাভেল উইথ 3D। তো ওই দাদার কথা মনে পড়লো। এইখানে রেলওয়ের কাজ যারা করছে বা রেলের ট্র্যাকের কাজ যারা করছে, তাদের একটা বাসস্থান রয়েছে। আর যাচ্ছে অনেক কন্টেনার ভর্তি একটা মালগাড়ি। আবার থেকে ভিতরে চলে আসলাম, মেন গেট পড়তে রেলের যে গেট, গেট থেকে ভিতরে চলে আসলাম। দেখো, সবাই উঠে পড়েছে, আমিও সকাল সকাল উঠে পড়েছি, রামবাবু উঠে পড়েছে। মনোজবাবুর এখনও ঘুম হয়নি, মনোজবাবু ঘুমিয়ে রয়েছে। আমরা চলে এসেছি মাধি রেলওয়ে স্টেশনকে ক্রস করে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আমি রামপ্রসাদবাবু এসে বসে পড়েছি এখানে, আর গান চালানো হয়েছে, গানের তালা তালা আমি পা দুলাচ্ছি। যে রামপ্রসাদবাবু আর আমি এখানে বসে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম, সেটার একটু ভিডিও করে নিলাম। আর মনোজবাবু ঠিক উল্টো দিকের বেডটায় শুয়ে রয়েছে। আরও অনেকে শুয়ে রয়েছে, সবাই এখন ওঠেনি আমাদের মতন। আমরা খুব সকালে উঠে পড়েছি। এগেইন আরও একটা নতুন জংশন, বারদলি পৌঁছে ট্রেনটা দাঁড়ালো। আমিও নেমে পড়লাম বারদলি স্টেশনের কিছু ভিডিও করার জন্য, নিজের পায়ের ছাপ বারদলি স্টেশনে ফেলে যাওয়ার জন্য। এখন বাজে 8:53। আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, ব্রেকফাস্টের ব্যবস্থা হবে, তার আগে আমরা চা খেয়ে নিলাম। আর এই মনোজবাবু, রামবাবু বসে বসে কিছু আলোচনা করছেন। প্ল্যান প্রোগ্রাম চলছে আমাদের প্রথমে। মনোজবাবুর সাথে আলোচনা হলো, আমি মোবাইলে দেখে নিলাম। আমরা সুরাট থেকে আর বেশি দূর নেই, আমাদের ট্রেন ছুটে চলেছে। আর উল্টো দিকে ইন্ডিয়ান রেলওয়ের একটা কন্টেনার। দেখতে দেখতে চলে আসলাম উদনা। উদনা হচ্ছে সুরাট রেলওয়ে স্টেশনের ঠিক আগের স্টেশন। যখন সুরাটের রেলওয়ে স্টেশনের কাজ চলছিল, তখন উদনাতেই ট্রেন থামতো। এখন তো সুরাজ স্টেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, ট্রেন সুরাজ স্টেশনে থামবে। তবুও উদনা আমরা নামলাম, নেমে একটু এক্সপ্লোর করলাম, দেখলাম। বেশি দূর তো যাওয়া যায় না, কাছে কাছে দেখতে হয়, কাছে জায়গাগুলো দেখে নিলাম। যে উদনায় যদি নামতাম তাহলে কোথায় দিয়ে কী করে যেতে হতো, সেগুলো একটু শুনে নিলাম আমাদের যে কোচের যারা বেড বিস্তারা দেয় তাদের কাছ থেকে। ট্রেন ছাড়বে, রামবাবু উঠে পড়লো, আমি উঠে পড়েছি আগে। উল্টো দিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখো একজন জিআরপি দাদা ডিউটিতে ব্যস্ত, হাতে ডান্ডা নিয়ে ডিউটি করছে। রেলওয়ে ট্র্যাক দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম আমরা ট্রেনের ভিতরে। আবার মনোজবাবু উঠে পড়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, আমাদের লাগেজপত্র সমস্ত কিছু রেডি করে নিয়েছে, ব্যাগ লাগেজ সব রেডি করে নিয়েছি। সুরাট স্টেশনে আমরা নেমে পড়েছি। এসে সুরাট স্টেশনে ট্রেন থেমে গেছে আমাদের। আমরা দিক ঠিক করে নিচ্ছি কম্পাস দেখে। এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটাই আমাদের ট্রেন। এই ট্রেনে করে এসেছি হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। আর আমি সুযোগের সদ্ব্যবহার করে যতক্ষণে রামবাবু আর মনোজবাবু দাঁড়িয়ে রয়েছে, ততক্ষণে কিছু ভিডিও করে নিলাম সুরাট স্টেশনের। এই প্রথম আসা আমার গুজরাট, তাও আবার ট্রেনে করে, ওটাও ডিউটির জন্য। ট্রেন ছাড়বে, হর্ন দিয়ে দিয়েছে, অনেকে দৌড়াচ্ছে, ট্রেন ছেড়েও দিল। ট্রেন ছাড়লেই আমরা বেরোবো, এই চিন্তাভাবনা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। রামবাবুর সাথে আলোচনা হলো যে ট্রেন ছেড়ে গেলে কোন দিক দিয়ে বেরোতে হবে, সেটা একটু জেনে নেব। আমরা তো জানি না মেন গেটটা কোন দিকে। আলোচনা করে রামবাবু জেনে নিয়েছে মেন গেটটা কোন দিকে। আমি, মনোজবাবু, রামবাবু তিনজন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি মেন গেটের দিকে। রামবাবু আমার পিছনে রয়েছে, আমি সবার আগে। রামবাবু এসে অটোওয়ালার সঙ্গে ডিল করছেন। ডিল এটা হলো যে আমরা মহেন্দ্রপুরা পুলিশ স্টেশনে যাব, তার আগে কোনো একটা হোটেল দেখে
সেইখানে দাঁড়িয়ে আমাদের লাগেজপত্র রেখে তারপর আমরা মহেন্দ্রপুরা স্টেশনে যাব। তো সেটাই কথা হলো, কথা হয়ে আমরাও হেঁটে হেঁটে এগোচ্ছি। এগিয়ে এসে ওনার অটোটা কোথায় রয়েছে সেটা জিজ্ঞেস করলাম। উনি বললো ঠিক আছে আমাদের সাথে চলুন। আমাদের পার হেড 20 টাকা না 30 টাকা করে চাইলো, বা 3 জনের 150 টাকা এরকম কিছু একটা ডিল হলো, খেয়াল নেই বা ওইটা আমি শুনিনি। সামনে রামবাবু মনোজবাবু হেঁটে হেঁটে যাচ্ছে অটোওয়ালার সঙ্গে, আর আমি পিছন পিছন হেঁটে হেঁটে আসছি। এখানেই আঙ্কেলের অটো দাঁড় করানো রয়েছে, আমাদের দেখিয়ে দিল ওই দিকটায় ঠিক হবে। আমরা কোন দিকে যাব জেনে নিলাম। উনি বললো ঠিক আছে উঠুন, পৌঁছে দিচ্ছি। আমাদের লাগেজপত্র একটু বেশি ছিল, জায়গা কম, ওই জন্য। আর এখানে নিয়ম আছে, পিছনে 3 জন, সামনে 1 জন, তার বেশি বসা যাবে না। আমি সামনে বসলাম না, আমরা 3 জনই পিছনে বসলাম। ফেসিলিটি है ना पूरा जगह में? बोरा 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 बोरा। इधर बीजेपी गवर्नमेंट कितना साल से है? यहाँ तो पहले इसका सीएम भी है, सीएम ही था ना मोदी। इधर का सीएम था पहले। पीएम था तो इधर का। हाँ, यहाँ पे वहाँ गया ना। सोचता है सबके लिए ना, सबके लिए सोचता है। सबके लिए सोचता है, सबके लिए अच्छा काम करता है। সামনে যে মোড়টা রয়েছে ফ্লাইওভার ক্রস করে গেছে, এই মোড়টার নাম হচ্ছে দিল্লি গেট, এটাই এখানকার লোকাল নাম। আর পুলিশ চৌকিটা ঠিক এর উল্টো দিকে পিছন সাইডটায়। আমরা চলে এসেছি মহেন্দ্রপুরা পুলিশ চৌকিতে, কিন্তু এটা হচ্ছে পুলিশ চৌকি, আউটপোস্ট, এটা কিন্তু পুলিশ স্টেশন নয়। আমাদের কিছু একটা ভুল হয়েছে, আর কাছাকাছি কোনো তেমন হোটেলও দেখতে পেলাম না। তো লোকাল লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা পুলিশ স্টেশন নয়, এটা মহেন্দ্রপুরা পুলিশ চৌকি। আমরা প্ল্যান করলাম যে আমরা আগে হোটেলে যাব, থানাটা দেখে হোটেলে যাব। মহেন্দ্রপুরা থানা দেখবো আগে, থানাটা দেখে তারপর আমরা হোটেলের দিকে যাব। লোকাল একজন বাইকার এসছে, তার সাথে কথা বলে জানতে পারলাম যে মহেন্দ্রপুরা পুলিশ স্টেশনটা এইদিকে, এই রাস্তায় গেলে মেন রোডের পাশেই মহেন্দ্রপুরা পুলিশ স্টেশনটা পড়বে। রামবাবু বললে চলো আগে আমরা থানায় পৌঁছাবো, থানায় পৌঁছে থানার লোকেশনটা দেখে তার কাছাকাছি হোটেল নেব। তো ওই কথাই হলো। আবার এই আঙ্কেল চলে এসছে, আঙ্কেলের সাথে কথাবার্তা বলে আমরা অটোতে চাপলাম। অটোতে চেপে আমরা যাব এখন মহেন্দ্রপুরা পুলিশ স্টেশন। পুলিশ চৌকি নয়, এটা পুলিশ চৌকি, আমরা যাব পুলিশ স্টেশন। তো এই অটোতে চাপলাম, চেপে হচ্ছে মহেন্দ্রপুরা পুলিশ স্টেশন। মহেন্দ্রপুরা পুলিশ স্টেশনে দেখে আমরা আবার অটোতে চাপলাম হোটেলের খোঁজে। হোটেল পার্থ নাকি খুব ভালো, কম রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। এই দেখো ওই যে দূরের সুরাট স্টেশন, ঘুরে ঘুরে আমরা দিল্লি গেটের কাছাকাছি চলে আসলাম। মনোজবাবু মিটাচ্ছে ভাড়া, ভাড়া মিটিয়ে আমরা চলে আসলাম হোটেলে। রামবাবু আমি দুজনে মিলে হোটেল দেখছি। 3 জনের বেড লাগবে। ওরা বললো 3 জনের বেড হবে না, 2 জনের বেড হবে, একজনকে নিচে গাদা লাগিয়ে শুতে হবে। তাতেই আমরা রাজি হলাম। আরও একটা রুম আমরা দেখছি, ওই রুমটা পছন্দ হলো না। এই রুমটায় ডবল বেড রয়েছে, ট্রিপল বেড হোটেল রুম খুব পাওয়া যায় না। তারপরে আমি দেখলাম যে আমাদের ওখানে শীতের সময়, আর এখানে দেখো ফ্যান চলছে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। হোটেল রুমের একটা ছোট্ট খাট্টো ট্যুর তোমাদের দেব, সবাই ঢুকে দেখে নিচ্ছে। ये ही थोड़ा कम कर दो, बारह से कर दो उसमें नहीं। হোটেল ডিল আমাদের কমপ্লিট, কথাবার্তা হয়ে গেল, আমরা এখানেই থাকব। হোটেল পার্থ, চেক আউট টাইম 12টা নুন। তো চলো তোমাদের হালকা করে আমি একটু রুম ট্যুর দেব। রুমে ঢুকেই আগে মাজাটা টান করে নিলাম। খুব নরম নরম বেড ছিল, আর রুমটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো কাঠের ডিজাইন করা, সব কাঠ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে একটা সাইড। উপরে সিলিংটাও ফল সিলিং করা, এই কাঠ দিয়ে বানানো। আর রামবাবু বসে রয়েছে, আর আমি তোমাদের এখন একটু রুম ট্যুর দেবো। এই রুমে ঢুকলাম। রুমে ঢুকেই আমাদের বেড, ডান দিকে টেবিল, বাঁ দিকে বাথরুম, ছোট্ট একটা বাথরুম রয়েছে, এনাফ স্পেস আছে। ধর এখানে সারাদিন থাকবো না, দিনে কাজ রয়েছে। এই যে ওয়েস্টার্ন টয়লেট,
গিজার টিজার সবই রয়েছে, কিন্তু এখানে যা ওয়েদার তাতে গিজারের খুব একটা প্রয়োজন পড়বে না। এদিকে ছোট্ট একটা বেসিন রয়েছে, বড় সাইজের আয়না রয়েছে, নিচে বালতি টালতি রয়েছে, আর সুন্দর দেয়ালগুলো পাথর দিয়ে কাজ করা রয়েছে। আমরা রুম থেকে বেরোবো এখন, আগে বাইরের কাজ মিটিয়ে আসি, দেখি লোকেশন দেখে বাইরের কাজ মেটানোর জন্য আমি, মনোজবাবু আর রামবাবু চললাম ব্রেকফাস্ট করার জন্য। এখানকার ফেমাস ব্রেকফাস্ট কী কী আছে নাম অত আমরা কিছুই জানি না, শুনে নিলাম যে ভিতরে একটা দোকান আছে, বেশ ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়, লোকাল ব্রেকফাস্ট বলে সুজি বাজরা দিয়ে এখানে ব্রেকফাস্ট তৈরি হয়। মনোজবাবু দেখছে মোবাইল, দেখে প্ল্যান প্রোগ্রাম সেট হচ্ছে। আর এখানে দেখো ফ্লাইওভারের নিচটাতে ঠিক গাড়ি পার্কিং রয়েছে, অটো এখানেও আমাদের মতোই প্রচুর অটো রয়েছে। সমস্ত কিছু ঘেটে ঘুটে দেখতে এই যে গোপাল লাচ্চাওয়ালা দোকানে আমরা চলে আসলাম। এখানে ব্রেকফাস্ট করব আমরা। ব্রেকফাস্টের কিছুই নাম জানি না এখানকার, জিজ্ঞেস করে দেখে শুনে, আর রয়েছে সব গুজরাটি ভাষায় লেখা, তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল। দোকানটা গোপাল লাচ্চাওয়ালা নামেই পরিচিত, খুব ভালো টাইপের ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা বললাম আমরা 3 জন ব্রেকফাস্ট করব। আমি বললাম কাউন্টারে দাঁড়িয়ে 3 জন ব্রেকফাস্ট করব, তো এখানকার সব থেকে যে ফেমাস ব্রেকফাস্ট আছে সেটা আমাদের দিন। 3 রকম অর্ডার করলাম, 3 রকম ব্রেকফাস্ট, 3 প্লেট করে অর্ডার করলাম। পেমেন্ট করতে হবে বললো, আগে পেমেন্ট করলে রিসিপ্টটা দিবে। আমি বাঁ হাত দিয়ে রিসিপ্টটা নিয়ে নিলাম, তারপর পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করা হয়ে গেলে বললো যে এই রিসিপ্টটা নিয়ে গিয়ে কাউন্টার দাঁড়াতে হবে, কাউন্টারে দাঁড়ালে তবে ওখান থেকে খাবার ডেলিভারি হবে। তো রিসিপ্ট নিয়ে নিলাম, মনোজবাবু টাকা পেমেন্ট করে দিল, আর আমি রিসিপ্টটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি কাউন্টারে রিসিপ্টটা জমা করলে তবেই খাবারটা দেবে। সিস্টেম পুরো আলাদা, এই যে এখানে রিসিপ্ট দিয়ে তারপর খাবার নিতে হয়। রিসিপ্ট দিয়ে দিলাম, ঠিক একই সিঙ্গেল উইন্ডোতেই এখানে রিসিপ্ট দেওয়ার পর এখান দিয়ে খাবারটা দেবে। ভিতরে রান্না হচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে রান্নার থেকে। জানি না কী কী খাবার পাওয়া যাবে, দেখি টেস্ট করি গুজরাটি ব্রেকফাস্ট। তো এই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, নিয়ে টেবিলে বসে গেছি। 6টা প্লেট, দু রকম করে খাবার, না সরি 3 রকম খাবার দুটো প্লেটে করে নেওয়া হয়েছে। সবাই ভাগযোগে অল্প অল্প করে টেস্ট করে। আর সবুজ রঙের যে আচারটা দেখতে পাচ্ছ, এটা পুদিনা ধনিয়া পাতার আচার, কিন্তু মিষ্টি। বেশিরভাগ আইটেমই দেখলাম সুজি দিয়ে তৈরি, গরম খাবার। সকালবেলা ব্রেকফাস্ট পেটে ঢুকছে, বেশ ভালোই লাগছে। সুজি আর বাজরা রাগির আটা দিয়ে বেশিরভাগ ব্রেকফাস্ট তৈরি করেছে। তো এই ফটাফট খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমাদের বেরোতে হবে এখান থেকে। যেই কারণে এসেছি বা যেই জন্য এসেছি সেই কাজ আগে মেটাতে হবে। তো ফটাফট ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আমি, রামবাবু, মনোজবাবু 3 জনে মিলেই 6টা প্লেট সাবার করে দেবো। এখানে দেখলাম সমস্ত ব্রেকফাস্টের সাথে পেঁয়াজ আর চাটনিটা ম্যান্ডেটারি, পুদিনা চাটনি হোক যে কোনো চাটনি হোক ম্যান্ডেটারি। ব্রেকফাস্ট করে বাইরে চলে এসেছি, দেখো এখানে ঘুড়ির সুতোয় মাঞ্জা দিচ্ছে, রাস্তার উপরেই ঘুড়ির সুতোয় মাঞ্জা দিচ্ছে, বিভিন্ন রং বেরঙের মাঞ্জা দিচ্ছে। ঘুরতে আমরা চলে গেলাম আসামির খোঁজে, জেনে যে বাঙালিরা কোথায় থাকে সেই এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছি। ওই যে দূরে দেখো ঘরের মধ্যে, ওকে দেখে আমাদের ডাউট হয়েছিল, আমি জুম করে ফটো করছিলাম, ভিডিও তুলে নিচ্ছিলাম। কিন্তু মনোজবাবুর ডাউট হলো, মনোজবাবুর সামনে দিল ঘোরাঘুরি করে আমরা দেখলাম যে না, ওরা না। আবার কখনো মনে হচ্ছিল সেম চেহারা, যেই ছেলেটার ফটো আমাদের কাছে রয়েছে সেই ছেলেটার সাথে অনেকটা মিলছে, কিন্তু না, সেরকম কিছু নয় মনে হচ্ছে। কিন্তু তবুও কনফার্ম হওয়ার জন্য আরও জুম করে আমি প্রায় 100x জুম করে দিয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা দিয়ে। এই দেখো ছেলেটা খুব সম্ভবত ড্রিঙ্ক করছে, ঘরে বসে কাজও করছে। ড্রিঙ্ক করবে বলে সাইডে চলে গেল, দেখতে পেলো যে আমি ভিডিও করছিলাম বা এরকম কিছু। তো এটা মিললো না, না মেলার পরে আমরা রুমে চলে আসলাম। এসে সাবান, শ্যাম্পু, তেল আমি এসেছিলাম নিচে কিনে নিতে, স্যাররা উপরে রয়েছে। রুমে ঢোকার আগে দেখলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে। আমি বললাম যে আখের রস খাবো, পরে দেখলাম যে না, আখের রস নয়, এটা পুদিনা পাতার রস বা পুদিনা পাতার শরবত। আমি বললাম ঠিক আছে, 1 গ্লাস দিয়ে দাও, ঠান্ডা পুদিনা পাতার শরবত। সকাল খেয়ে নেবো, একটা আলাদাই মজা। ব্রেকফাস্ট হয়েছে, জল সেরকম কিছু খাওয়া হয়নি। বরফ টরফ দিয়ে সুন্দর করে পুদিনা পাতার জুস বানিয়ে দিচ্ছে। ইনি বসেন ঠিক ওই সুরাটের যে দিল্লি গেটের সামনেই, ওই জায়গাটায় ইনি বসেন। তো ওনার কাছ থেকে জুস খাবো বলে দাঁড়িয়েছি। স্যাররা যেহেতু নেই, আমি ফোন করলাম যে আপনারা কি জুস খাবেন, পুদিনা পাতার শরবত? বললো না, তুমি খেয়ে এসো। ঠিক আছে,
আমি একাই পুদিনা পাতা শরবত অর্ডার দিয়ে দিলাম, 1 গ্লাস নিয়ে নিলাম বরফ সমেত। খুব ভালো লাগে। আমি কলকাতায়ও খাই, 10 টাকা করে নেয়, কিন্তু এখানে বললো যে 20 টাকা গ্লাস। তো নিয়ে নিলাম গ্লাস, 1 গ্লাস, বেশ বড় সড়ো গ্লাস দিয়ে সঙ্গে বরফ দিয়েছে, পুদিনা পাতার শরবত দিয়ে। বেশ ভালোই শুরু হবে দিনটা। যখন খাচ্ছি মনে হচ্ছে কিনা ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো খেয়ে দিয়ে আমি হোটেলে চলে আসলাম, লিফট খুললাম, লিফট খুলে ভিতরে ঢুকবো। এই যে ভিতরে ঢুকে গেলাম, লিফটের জানলা দরজা ফরজা বন্ধ করে দিলাম। জানলা বলতে দরজা বন্ধ করে দিয়ে লিফটে দাঁড়িয়ে ওয়েট করছি কতক্ষণে পৌঁছাবো আমরা 3 তলায়। তো পৌঁছে গেছি রুমে, আমাদের স্নান হয়ে গেছে, সবাই রেডি, ফ্রেশ হয়ে আমরা বেরোবো আবার আমাদের যেই কাজে সেই কাজের জন্য। বেরিয়ে পড়েছি হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে গেলাম একটা এলাকায়, লোকাল মানুষজনের বেশ সমাগম ছিল। এই যে আমরা চলে আসলাম স্টেশনের কাছে, একটা ফেমাস হোটেল আছে, ভেজ, নানান রকম ভেজ খাবার, নন ভেজ খাবার সবই পাওয়া যায়। আমরা ভাবলাম যে গুজরাটি থালি অর্ডার করব। মনোজবাবু, রামবাবু দুজনে আলোচনা করে হোটেলের ওয়েটারকে ডেকে গুজরাটি থালির ব্যবস্থা করা হলো। তো এই হচ্ছে হোটেল, দেখো পুরোপুরি ভিড়ভাড়টা রয়েছে। আর আমি যাচ্ছি হ্যান্ড ওয়াশ করতে। সব রকম খাবারই এখানে পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। অ্যাকচুয়ালি গুজরাট এমন একটা লোকেশনে রয়েছে যেখানে সব রকম খাবার মানুষ খায়, সব রকম মানুষের এখানে যাতায়াত রয়েছে। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, ছিল চাপাতি, আলু পনির, এটা একটা ডালের বড়া দিয়ে সবজি, আর ছিল স্যালাড, আর ছিল ডাল পাঁপড়। ঠিক সুরাট স্টেশনের সামনে যেখান দিয়ে আমরা বেরোলাম তার উল্টো দিকেই হোটেল তিরুপতি। খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া করলাম। এদের এখানে থাকারও ব্যবস্থা আছে। পুরোহিত থালি বলে আর একটা হোটেলের রেকমেন্ডেশন এসেছিলো আমাদের কাছে, কিন্তু আমরা সেখানে যাইনি। আমরা তিরুপতিতে গেছিলাম, তিরুপতির খাওয়া দাওয়া ভালো হলো। আমরা এখন বেরোবো আমাদের যে মেইন উদ্দেশ্য বা যেই কাজের জন্য আমরা এখানে এসেছি সেই কাজে। তো রীতিমতো লোকেশন দেখে যোগ জিজ্ঞাসা করে কথাবার্তা বলে যে কোন দিকে বাঙালি এরিয়া রয়েছে সেদিকে আমরা গেলাম। আমি এখানে ওয়েট করছি, চারিদিকে খেয়াল করছি যে বাঙালি মানুষ বা বাঙালি লোক কে আছে। ওই ময়দারপুরা পুলিশ চৌকি যে গেছিলাম ওর খানিকটা দূরে একটা চৌরাস্তা ছিল, এখান দিয়েই সবাই কাজে যায় আসে, যতটা আমাদের কাছে ইনফরমেশন আছে বা ইনফরমেশন পেলাম। মনোজবাবু, রামবাবু পুরোপুরি জি জান লাগিয়ে চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আসামিকে অ্যারেস্ট করা যায়। তো আমরা এখন একটু রেস্ট করার জন্য হোটেলে চলে এসেছি। অনেকক্ষণ ওখানে ওয়েট করছিলাম, ওয়েট করে তেমন কিছু সুরাহা হলো না। আর এই যে হোটেলের ব্যালকনি থেকে বা হোটেলের জানলার থেকে সুরাট স্টেশন দেখা যাচ্ছে। ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার দিয়ে বহু গাড়ি যাতায়াত করছে। সন্ধ্যাবেলায় আমরা রেস্ট ফেস্ট নিয়ে আবার বেরোলাম রাস্তায়। দেখো অ্যাডিডাস, নাইকি, রিবক সমস্ত রকম জুতো এখানে রয়েছে, 250-300 টাকা করে দাম, সবই কপি মাল, 200, 250, 300 এরকম দাম ছিল। তারপর আমরা আবার সেই জায়গাটায় চলে গেলাম যেখানে বাঙালিদের আনাগোনা, বাঙালিরা প্রচুর থাকে। খোঁজ খবর নিয়ে লোকাল সোর্স লাগিয়ে আমরা ওর কাছে চলে গেলাম, পৌঁছে গেলাম ওর কাছে। ও যেখানে রুম ভাড়া থাকতো, মানে যাকে ধরার জন্য আমরা গেছি সেখানে পৌঁছে গিয়ে আমরা দেখতে পেলাম হ্যাঁ ও রয়েছে। এই যে এই ছেলেটার জন্যই আমরা এত দূর এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে। মনোজবাবু বসে ওকে জিজ্ঞাসা করছে কি নাম, কোথায় বাড়ি, কনফার্ম হওয়ার জন্য। আর এখানে ওর যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার কথা বলা হলো। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলে রাখি এই ছেলেটা ওয়েস্ট বেঙ্গল বাড়ি, ও গুজরাটে এসছে, একটা কোম্পানিতে কাজ করে, হিরে বসায়, ভালো পয়সা ইনকাম করে, পার হিরেতে 6 টাকা করে দেয়। তো প্রচুর হিরে বসাতে পারে। আমরা সমস্ত কিছু জিজ্ঞেস করে কনফার্ম হয়ে ওর কাগজপত্র রেডি চলছে এখানে। বাকি ওর কাছ থেকে যা যা সিজ করার সিজ করে নিলাম। সিজ করে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু মনোজবাবু কাজ করছে, আর রামবাবু লাইট জ্বালিয়ে হেল্প করছে, আর আমি এদিকে সিজ করার জন্য যে ভিডিওগ্রাফি করতে হয় সেই ভিডিওগ্রাফি করে নিচ্ছি। ওকে জিজ্ঞেস করা হলো কতদিন আগে এসেছিস, ও বললো 5-6 বছর থেকে থাকে, কিন্তু এইবার যে বাড়ি গেছিলো বাড়ি থেকে 5-6 মাস আগে এসছে। এখানে ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া, এখান থেকে একটু দূরেই ও যেখানে হিরে বসানোর কাজ করে একটু ডিস্টেন্স আছে, 20-25 মিনিট লাগে ওখান থেকে যেতে। সেই খোঁজও আমাদের কাছে ছিল। তো আমরা যদি ওকে এখানে না পেতাম, রামবাবু মনোজবাবু মিলে যুক্তি করেছিল যে আমরা ও যেই কোম্পানিতে চাকরি করে সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে তারপর ওর সাথে বাকি ব্যবস্থা করে ওকে নেওয়া হবে। তো যাই হোক, এখানেই পেয়ে গেলাম আমরা ওকে।
আমাদের আর বেশি কষ্ট করতে হলো না, আমরা জাস্ট আজকে দিনের বেলায় নেমেছি, সারা দিন ঘোরাঘুরি করে খাটাখাটনি করে সমস্ত কিছু দেখে শুনে ওকে পেয়ে গেছি। পক্সো বোঝো, পক্সো বড় বড় মানুষকে বলে রেপ আর ছোট মানুষকে বলে পক্সো। ওইটা করেছে, ওটা গার্লফ্রেন্ড ওর সাথে পক্সো। এখানে না এসে কোথায় কোথায় জিজ্ঞাসা ব্যারাকপুর। স্যার নমস্কার স্যার। চল স্যার পেয়ে গেছি স্যার। মোবাইলটা স্যার অ্যাকচুয়ালি স্যার আপডেট থেকে বন্ধু বান্ধব কে আছে? ফোন কোথায়? ফোন কোথায়? তো ফোন নে ফোন নেই, চল, ফোন নেই, সোয়েটার বানিয়ে দেয়। সোয়েটার নে জ্যাকেট জ্যাকেট নেই, তো কি পরে যাবে তাহলে? জ্যাকেট নেই। কম্বল মঙ্গল নিতে হবে। এদের কাউকে বলে আমি থানা যদি ডাক দিই আসবি, এটা সোয়েটার ফোটা দিয়ে নিয়ে যাবো। ফোন নম্বর নেই। ঘরে কে আছে? ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।